আমাদের বাঙালি ভাইয়ারা যারা হচ্ছে কনস্ট্রাকশনে কাজ করেন তাদের বেসিস আমি বলতেছি যে আপনাদের সবচেয়ে 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 হাই ভ্যালু কেসেস হচ্ছে আপনাদের কনস্ট্রাকশন কেসেস গুলা মিউনিসিপ্যালিটি কাউকে একজনকে দিছে একটা দায়িত্ব দিছে যে তোমরা এই ডেমোলিশনটা করো, ওখানে আপনার পড়ে গিয়ে ব্যথা পেলেন, তাহলে কি হলো আমার কেসটা কিন্তু খালি হচ্ছে যেখানে আপনি ব্যথা পেলেন সেখানে না, আমার কিন্তু মিউনিসিপ্যালিটির এগেইনস্ট একটা কেস আছে। একজন এই নির্মাণ শ্রমিক বা লেবার অথবা কর্মচারী কিভাবে প্রমাণ করবেন যে তিনি দুর্ঘটনার জন্য অন্য পক্ষ বা মালিক পক্ষ, তাই এটা প্রমাণ করবেন কি করে? এই যে কনস্ট্রাকশন এরিয়া বা নির্মাণ স্থলে দুর্ঘটনা বলতে আইনগতভাবে কি বোঝায় এবং কোন ধরনের দুর্ঘটনা সবচেয়ে বেশি ঘটে থাকে, এবং একজন কনস্ট্রাকশন যিনি এরিয়াতে অ্যাক্সিডেন্ট হয়েছে এমন ব্যক্তির ক্ষেত্রে বা আহত ব্যক্তি কি কি আইনি অধিকার পেতে পারেন? একজন অ্যাক্সিডেন্ট অ্যাটর্নি হিসেবে আপনার কাছে বিষয়টি জানতে চাই, অ্যাটর্নি থানান রিজভী। আমাদের কনস্ট্রাকশন কেসেসগুলো গভর্ন করা হচ্ছে লেবার ল। আমাদের লেবার ল যেটা হচ্ছে সেকশন 240, সেকশন 241, 6 and সেকশন 200 and also negligence। আমরা তো নেগলিজেন্স তো সবসময় থাকবে, কারণ আমরা হচ্ছে পার্সোনাল ইনজুরি অ্যাটর্নি, তো আমাদের নেগলিজেন্সের উপরে আমাদের মেইনলি কেসেসগুলো হয়। কিন্তু আরো 3টা সেকশনস আছে, যে 3টা সেকশনসের আন্ডারে আমরা একটা কনস্ট্রাকশনে যদি আপনারা যদি পড়ে গিয়ে ব্যথা পান, বা আপনারা যদি রুফ থেকে পড়ে যান, বা আপনাদের যদি উপর থেকে কিছু একটা আপনার উপরে পড়ে, আমি সব ধরনের মানে কনস্ট্রাকশন আপনারা যারা কাজ করেন, আমি স্পেসিফিকলি আমাদের বাঙালি ভাইয়ারা যারা হচ্ছে কনস্ট্রাকশনে কাজ করেন তাদের বেসিস আমি বলতেছি যে আপনাদের সবচেয়ে 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 হাই ভ্যালু কেসেস হচ্ছে আপনাদের কনস্ট্রাকশন কেসেস গুলা। এখানে একটা রিজনস আছে। এখানে রিজনটা হচ্ছে যে আপনারা যে ব্যথাগুলো পান একটা কনস্ট্রাকশনে কাজ করতে গিয়ে, বা কারো বাসায় যদি আপনারা কাজ করতে গিয়ে, কারো কোনো একটা কোম্পানিতে গিয়ে কাজ করতে গিয়ে, বা মানে যেটা আমরা মানে ওয়ার্ক রিলেটেড লেবার ল বলি কাজের ক্ষেত্রে, কিন্তু এটা কিন্তু ওয়ার্কার্স কম্পের সাথে আমরা এটা কনফিউজ হব না। ওয়ার্কার্স কম্প ইজ ডিফারেন্ট, একটু ডিফারেন্ট, ভিন্ন রকমের, আর হচ্ছে লেবার ল সেটা হচ্ছে ভিন্ন রকমের। ওয়ার্কার্স কম্প তো হচ্ছে যেখানে আপনার কাজে করতে গিয়ে যে কোনো রকমের ব্যথা পেতে পারেন, সেটাই ওয়ার্কার্স কম্প হয়ে যায়। আর কনস্ট্রাকশন অ্যাক্সিডেন্ট যেগুলো আমরা কনস্ট্রাকশন কেসেস আমরা যেগুলো বলি, যেগুলো যে ইউনিয়ন বেসিক্যালি ধরেন আমাদের বাফলোতে একটা ইউনিয়ন আছে, সেই ইউনিয়নকে আমরা আমাদের ফার্ম রিপ্রেজেন্ট করি। কিভাবে রিপ্রেজেন্ট করি, কেন রিপ্রেজেন্ট করি? এই ইউনিয়নগুলো রিপ্রেজেন্ট করার কারণ হচ্ছে যে আমাদের এখানে যখনই ধরেন আমাদের বিলস, আমাদের যে স্টেডিয়াম বানাচ্ছে বাফলোতে এখন, সেখানে আপনারা ধরেন কেউ একজন কাজ করতে গিয়ে ব্যথা পেলো, সো এটা কি গভর্ন করবে? এটা কি ওয়ার্কার্স কম্প হবে নাকি না লেবার ল হবে? অফকোর্স, সো ওয়ার্কার্স কম্প অ্যান্ড লেবার ল কিন্তু দুইটাই একসাথে কেস করা যায়। আপনার ওয়ার্কার্স কম্প কেস হলে যে আপনার লেবার ল কোনো কেস থাকবে না, সেটা ভুল। আবার লেবার ল হলে যে আপনার ওয়ার্কার্স কম্প কেস থাকবে না, সেটা ভুল। ওয়ার্কার্স কম্প আমরা ক্লেমটা ফাইল করি হচ্ছে আপনাদের এমপ্লয়ারের ইন্স্যুরেন্স ক্যারিয়ার এগেইনস্টে, যেন ওরা আপনার মেডিকেল বিলস আর হচ্ছে আপনার ওয়েজ লস পে করে। আর লেবার ল হচ্ছে আমরা জেনারেল কন্ট্রাক্টর এগেইনস্ট, যদি আপনার কোনো কন্ট্রাক্টর এগেইনস্ট আপনার সাথে যদি আপনারা কাজ করেন, বা যেখানে আপনি পড়ে গেছেন সেই প্রেমিসিস যে বাসাটা ধরেন, সেই বাসার এগেইনস্টে যদি আমরা কেস করি, বা যদি একটা কোম্পানি যদি আপনারা যদি কাজ করছেন বড় একটা কনস্ট্রাকশন জায়গায়, সেখানে যদি ব্যথা পান, তাহলে ওই কোম্পানির এগেইনস্টে আমরা কেস করি, নট নেসেসারি আপনার এমপ্লয়ারকে কিন্তু না। কারণ আমরা জানি ইন নিউ ইয়র্ক স্টেট আপনার এমপ্লয়ারকে আপনারা সু করতে পারবেন না, কিন্তু আপনার একটা ওয়ার্কার্স কম্প ক্লেম আপনারা অবশ্যই আনতে পারবেন। আমরা একটু সেকশনগুলো আমরা একটু বলি যে কি কোন কোন সেকশনগুলো কি বলে। হ্যাঁ, যে ক্ষেত্রে আপনি বললেন যে নিউ ইয়র্কের লেবার লর আন্ডার 200, 240 এবং 241/6 এগুলো আসলে কেন এতটা গুরুত্বপূর্ণ? এখানে একটা রিজন আছে। যখন আমরা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তখন কিন্তু আমাদের যখন আমরা সু করি, তখন কিন্তু খুব মানে বেসিক একটা ইনফরমেশন দিয়ে যায় যে আমার ক্লায়েন্ট, তোমার ক্লায়েন্ট দোষী, তোমার ক্লায়েন্ট এখন আমাদেরকে পে করবে। তোমার মানে তুমি যেহেতু আমাকে ক্লায়েন্টকে মারছো গাড়ি দিয়ে, তো তোমরা আমার ক্লায়েন্টকে এখন পে করো। কিন্তু যখন আমাদের এই যে কনস্ট্রাকশন কেসেস গুলো হয়, তখন আমাদের যে লেবার লর যে সেকশনস গুলো আছে, এগুলো আমাদের সামান্স এন্ড কমপ্লেইনে, যেটা আমরা বলি যে কোর্টে যে আমরা কাগজটা আমরা ফাইল করি কেসটা করার জন্য, ওই ক্ষেত্রে কিন্তু আমাদের এই সেকশনগুলো যদি আমরা মেনশন না করি, তার মানে কি করলাম, আমি এই সেকশনগুলো ওয়েভ করে ফেললাম, তখন আমি ফিউচার আমি আর এই সেকশনগুলো আর্গুমেন্ট করতে পারবো না। এটা হচ্ছে সবচেয়ে বড় ডিফারেন্স, যেটা হচ্ছে যদি একটা স্লিপ এন্ড ফল কেস হয় বা গাড়ি অ্যাক্সিডেন্টের কেস হয়,
ওগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিসটা যে আমাদের সেকশনগুলো আমাদের বলতে হয় যে কি সেকশনগুলো হয়েছে, কি সেকশনগুলো ভায়োলেট করছে। সো আমরা একটু বলি যে 241 কি, লেবার ল 241 কি বলে। সেটা হচ্ছে যে আমরা যে আগে একবার আমরা একটা ভিডিও করছিলাম যে স্ক্যাফল ল, যে গ্র্যাভিটি রিলেটেড, যেটা আপনার যদি পড়ে গেলেন উপর থেকে বা উপর থেকে আপনার উপরে কিছু পড়লো, এগুলাকে বলি হচ্ছে আমরা যে এগুলাকে আমাদের গভর্ন করা হচ্ছে সেকশন 241। এগুলোর মধ্যে কি হতে পারে? এগুলোর মধ্যে হতে পারে আপনার হচ্ছে ডেমোলিশন, রিপেয়ারিং, পেইন্টিং, ক্লিনিং, রিকনস্ট্রাকশন, ডেমোলিশন, সবগুলাই এটার আন্ডারে কিন্তু পড়ে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আছে সেটাকে বলা হচ্ছে প্রোটেক্টেড ওয়ার্ক। এই প্রোটেক্টেড ওয়ার্কটা কি? এই প্রোটেক্টেড ওয়ার্কটা হচ্ছে আপনার ল্যাডার থেকে পড়ে যাওয়া, আপনার যদি স্টেয়ারওয়েল থেকে পড়ে যাওয়া, এলিভেটর থেকে আপনার পড়ে যাওয়া, কিছু একটা আপনাদের উপরে পড়লো। হ্যাঁ, এই প্রোটেক্টেড ওয়ার্কগুলোর মধ্যেই হচ্ছে আপনার যে কনস্ট্রাকশন, ডেমোলিশন, তারপর অল্টারকেশন, রিপেয়ার, এগুলো আন্ডারে পড়ে। আমাদের ডিফেন্ডেন্ট গুলো এখানে কে হতে পারে? একটা স্ট্যাচুটারি এজেন্ট হতে পারে। একটা স্ট্যাচুটারি এজেন্টটা কে? প্রবলেম একটা মিউনিসিপ্যালিটি কাউকে একজনকে দিছে, একটা দায়িত্ব দিছে যে তোমরা এই ডেমোলিশনটা করো, ওখানে আপনার পড়ে গিয়ে ব্যথা পেলেন। তাহলে কি হলো? আমার কেসটা কিন্তু খালি হচ্ছে যেখানে আপনি ব্যথা পেলেন সেখানে না, আমার কিন্তু মিউনিসিপ্যালিটির এগেনস্টে একটা কেস আছে। তখন মিউনিসিপ্যালিটির এগেনস্টে কেস হলে কি হয়? তখন কিন্তু আমাদের আগে অনেকগুলো স্টেপস নিতে হয়, যেটা প্রথম 90 ডেজে ক্লেম, নোটিস অফ ক্লেম পাঠানো। তারপর আমরা জানি যে আগে আমরা কথা বলছি যে 3 বছর থাকে আমাদের একটা পার্সোনাল ইনজুরি কেস সু করার জন্য। ওইটা প্রেমিসিস কেস হোক, গাড়ি অ্যাক্সিডেন্ট কেস হোক, বা কনস্ট্রাকশনের যে ব্যথা পড়ে যদি আপনার ব্যথা পান সেটা কেস হোক, আমাদের 3 বছর থাকে। কিন্তু যখন একটা মিউনিসিপ্যালিটি ইনভলভ থাকে তখন কিন্তু আমাদের এটা হয়ে যায় 1 year 90 days। সো এই ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে সেকশন হচ্ছে আপনার সেকশন 241(6), সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমার ক্ষেত্রে, আমার কাছে মনে হয় সেটা হচ্ছে সেকশন 241(6). এখানে আমাদের স্পেসিফিক্যালি বলতে হয় যে নিউ ইয়র্ক ইন্ডাস্ট্রিয়াল কোডের কোন সেকশনটা, কোন কোডটা ভায়োলেট করছে, ওই ক্ষেত্রে আমার ক্লায়েন্টটা ইনজুর্ড হয়েছে। তাহলে কি হলো? তো এখন যদি আমাদের যদি একটা ল্যাডারের কেস হয়, হ্যাঁ, যদি ল্যাডার থেকে পড়ে গেল, তো আমাদের সেকশন 241 সাবসেকশন C6 আমাদের স্পেসিফিক্যালি প্লিড করতে হবে ইন আওয়ার সামান্স এন্ড কমপ্লেইন যে তোমাদের এই সেকশনগুলো তোমরা ভায়োলেট করছো। এখন যদি আমরা এই সেকশনগুলো যদি আমরা সামান্স এন্ড কমপ্লেইনে প্লিড না করি, তাহলে কিন্তু আমার কেসটা ডিসমিস হয়ে যেতে পারে এই সেকশনের আন্ডারে। সো কনস্ট্রাকশন কেসেস আর ভেরি ইম্পর্টেন্ট। যদি আমাদের যাতে আমাদের সামান্স এন্ড কমপ্লেইন যখন আমাদের লিটিগেশনে চলে যায়, হ্যাঁ, নেগোশিয়েট করলে কেস সেটেল হয়ে গেলে তো এখানে আমাদের আর কোনো কিছু করার নেই। কিন্তু যদি এটা কোর্টের কাছে যায় তখন আমাদের এই সেকশনগুলো আমাদের বলতে হয় যে এই সেকশনগুলো ওরা ভায়োলেট করছে। তো এই যে কমন ইন্ডাস্ট্রিয়াল কোড যেগুলো সবসময় ভায়োলেটেড হয়ে থাকে সেটা হচ্ছে আপনার ট্রিপিং হ্যাজার্ড, যেটা আপনার কিছু একটা পড়েছিল ওখানে ওরা ট্রিপ করে পড়ে গেছে, কিছু একটা পড়লো আপনার উপরে, বা আপনার কিছু একটা ইকুইপমেন্ট আপনার কাজ করতেছিলেন, ওই কাজ করতে গিয়ে আপনার ইকুইপমেন্ট দিয়ে আপনার একটা ব্যথা পেলেন বড়। এই যে কোডগুলো আমাদের স্পেসিফিক্যালি প্লিড করতে হয়। সেকশন 200 কি বলে? সেটা হচ্ছে সবচেয়ে জেনারিক, যে আমরা ইদার ওয়ে আমরা 241(6) যদি আমরা নাও প্লিড করতে পারি, আমরা যদি সেকশন যদি এটা স্ক্যাফল ল না হয়, যদি উপর থেকে যদি পোর্টরে না যায় বা কিছু যদি উপর থেকে না পড়ে, সেকশন 241 আমরা যদি প্লিড না করতে পারি, আমাদের একটা কমন গ্রাউন্ড আছে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের সেকশন 200। সো সেকশন 200 এটা একটু ব্রড। সেকশন 200 এর আন্ডারে আমরা খালি আমাদের প্রুফ করতে হয় যে একটা ডেঞ্জারাস কন্ডিশন ছিল, একটা ডেঞ্জারাস কন্ডিশনটার আপনাদের হচ্ছে ওরা ক্রিয়েট করছে যার জন্য আপনারা কাজ করতেছিলেন, এবং ওই কন্ডিশনটাই আপনার ইনজুরির কারণটা। এই হচ্ছে আমাদের সেকশন 200। আর যেটা আমাদের যে কন্ট্রাক্টর যেটা হচ্ছে কন্ট্রাক্টর ক্রিয়েট করছে নাকি, বা বাসার মালিকটা কি ওই ডিফেক্টটা কি ক্রিয়েট করছে নাকি, এটি কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট এই সেকশন 200 এর আন্ডারে। যদি ওটা আপনাদের যদি আপনি যদি আপনার জেনারেল কন্ট্রাক্টরকে, ফর এক্সাম্পল আপনি জেনারেল কন্ট্রাক্টরের জন্য কাজ করতেছেন, ওকে আপনি সু করতে চান, তখন কিন্তু আমার সেকশন 241(6) ভেরি ইম্পর্টেন্ট, 240 ইম্পর্টেন্ট। কিন্তু 200 হচ্ছে বেসিক্যালি আপনার যেটা হচ্ছে আমাদের কারো বাসা আপনি কাজ করতে গেছেন, ওই ক্ষেত্রে আপনি গিয়ে পড়ে গিয়ে ব্যথা পেলেন, বা ওইখানে কোনো একটা ইকুইপমেন্ট দিয়ে আপনি ব্যথা পেলেন, তখন আমরা সেকশন 200টা আমরা
ইউটিলাইজ করি। কিন্তু এখানে একটা জিনিস আছে, কিন্তু সেটা হচ্ছে যে আমাদের সেকশন 200-এ আমাদের প্রুফ করতে হয় যে ল্যান্ডলর্ড আপনাকে সুপারভাইজ করতেছিল, বা ল্যান্ডলর্ডের এনাফ কন্ট্রোল ছিল, বা ল্যান্ডলর্ডটা যে বাসা আপনি কাজ করতেছিলেন তারা আপনাকে ইকুইপমেন্ট দিছে কাজ করার জন্য। বেসিক্যালি আপনাদের একটা সুপারভিশন লাগে বা কোনো রকম একটা কন্ট্রোল লাগে আমাদের ক্লায়েন্টের উপরে টু প্লিড সেকশন 200। along with section 200 আমাদের কিন্তু অফকোর্স সবসময় নেগলিজেন্স প্রুফ করতে হয়। সো নেগলিজেন্স সবসময় আছে। সো নেগলিজেন্স ছাড়া প্রুফের কথা বললেন, আপনি যে প্রুফের কথা বলছেন, তো একজন এই নির্মাণ শ্রমিক বা লেবার অথবা কর্মচারী কিভাবে প্রমাণ করবেন যে তিনি দুর্ঘটনার জন্য অন্য পক্ষ বা মালিক পক্ষ, তাই এটা প্রমাণ করবেন কি করে? এক্সেলেন্ট কোয়েশ্চেন। আমাদের এভিডেন্স গুলো কি এই কনস্ট্রাকশন কেসেসে? হ্যাঁ, কনস্ট্রাকশন কন্ট্রাক্ট। তো আপনার সাথে যদি আরেকজনের একটা কন্ট্রাক্ট এগ্রিমেন্ট থাকে, এটা হচ্ছে নাম্বার 1। সাব কন্ট্রাক্ট থাকে, যদি আপনার একটা কন্ট্রাক্টর আরেকটা কন্ট্রাক্টরকে ইনভলভ করছে, সেই কন্ট্রাক্টরের জন্য আপনি কাজ করতেছেন, ওই সাব কন্ট্রাক্টটা। তারপর ডেইলি লগিং, ডেইলি লগ যেগুলো হচ্ছে আপনি যখন ক্লক ইন করলেন, আপনি কখন ক্লক আউট করলেন, কখন আপনি কাজে গেলেন, কখন কাজ থেকে বের হয়ে গেলেন, ডেইলি লগস গুলো। তারপর আপনাদের যে মিটিং রেকর্ড গুলো থাকে, যে সেফটি মিটিং রেকর্ডস, যে আপনাদের যে ধরেন মিটিং যেগুলো হয়, যে আপনার কিভাবে ওরা আপনারা সেফটি যেন আপনাদের থাকে, যেন আপনার সেফটি যেন কাজটা শেষ করতে পারেন, সেই যে মিটিং এর যে ডকুমেন্টস গুলা, সেগুলো ইম্পর্টেন্ট। ইনসিডেন্ট রিপোর্ট, অফকোর্স। এখন তো আপনি কনস্ট্রাকশনে ব্যথা পেলে তো আপনি এখন পুলিশকে ডাকতে পারবেন না, যে আমি পড়ে গিয়ে ব্যথা পাইছি কনস্ট্রাকশন করতে গিয়ে, আমি তো এখন পুলিশ রিপোর্ট ফাইল করতে চাই, তো পুলিশ আপনার এই রিপোর্টটা নিবে না। তুই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? একটা ইনসিডেন্ট রিপোর্ট। ইনসিডেন্ট রিপোর্ট আপনি কার কাছে করতে পারেন? আপনার সুপারভাইজারকে। আপনার সুপারভাইজারকে যে আপনার রিপোর্টটা করছেন, যে আমি এই যে ব্যথা পাইলাম আমি কনস্ট্রাকশন কাজটা করতে গিয়ে, এই যে রিপোর্টটা আছে, এটা একটা টেক্সট মেসেজও হতে পারে, কিন্তু এটা একটা ইমেল হতে পারে, এটা একটা ফোন কল হতে পারে, একটা ফোন কলের যদি রেকর্ডিং থাকে সেটা হতে পারে। অফকোর্স ফটোগ্রাফস, ছবি তো সবসময় হচ্ছে ইম্পর্টেন্ট, ছবি হলে তো আমাদের জন্য সবচেয়ে বেস্ট। উইটনেস টেস্টিমনি, উইটনেস টেস্টিমনি কার উইটনেস টেস্টিমনি আমি নিব? তার কলিগের, আমার ক্লায়েন্টের কলিগের, যে মানুষটা আমার ক্লায়েন্টের সাথে সেদিন কাজ করতেছিল, সেই মানুষের আমি ডেপোজিশন ট্রান্সক্রিপ্ট নিব। ডেপোজিশনটা কি? যখন আমি একটা কেস কোর্টের সাথে ফাইল করে দেই, তখন আমরা ওই পক্ষ, ওই বাদী আমাদের ক্লায়েন্টকে অনেকগুলো কোয়েশ্চেন্স করে, প্রায় 2-3 ঘন্টা এরকম। আমি তখন কোয়েশ্চেন্স করি হচ্ছে যে ধরেন ওদের একটা যে কোম্পানি আছে বা ল্যান্ডলর্ড আছে, কোম্পানির রিপ্রেজেন্টেটিভকে বা ম্যানেজারকে, সুপারভাইজারকে অর ল্যান্ডলর্ডকে,